মিরপুরবাসীর দুর্ভোগ শুধু আমার জানা না, আমি এর মধ্যে দিয়ে বড় হয়েছি। প্রথম সমস্যা হচ্ছে প্রকাশ্য এবং নীরব চালাবাজি। প্রকাশ্য মাদক বিক্রি হচ্ছে, মাদক চক্রকে আমরা নির্মূল করবো এটা চলছে। সার্টিফিকেটধারী কিছু বেকার বের করছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ঢাকা 14 একটি অবহেলিত জনপদ, এটাকে আমরা একটি উৎপাদন কেন্দ্রে পরিণত করব। নির্মল, স্বচ্ছ, জবাবদিহিতামূলক বাংলাদেশ, এবং এটা আমাদের ওয়াদা করা আছে। আমরা 8টি মাস ধরে নির্বাচনের মাঠে আছি। আমরা মানুষের দ্বারা গিয়েছি, অলিতে গলিতে, বড় অ্যাপার্টমেন্টে, বস্তিতে, ব্যবসায়িকদের কাছে, শ্রমিকদের কাছে, সবার কাছে গিয়েছি 8 মাসে, এবং আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে। এরপরে আমরা সাড়া পাচ্ছি তরুণ ভোটাররা যারা আগে কোনোদিন ভোট দেয়নি তাদের কাছ থেকে। দ্বিতীয় আমরা সাড়া পাচ্ছি শ্রমজীবী মানুষ যারা মনে করে এই সমাজ তাদেরকে বঞ্চিত করছে, তাদের সবার বক্তব্য চাওয়া এক, পরিবর্তন চায়। তারা হাঁপিয়ে উঠেছেন কালো টাকার প্রভাব, পেশিশক্তির প্রভাব এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা। তারা চান একটি নির্মল, স্বচ্ছ, জবাবদিহিতামূলক বাংলাদেশ, এবং এটা আমাদের ওয়াদা করা আছে। প্রথমত হচ্ছে আমি মিরপুরের ছেলে, আমার এখানে জন্ম। এই অলিতে গলিতে আমার কৈশোর যৌবনের প্রথম অংশ কেটেছে, যৌবনের বাকি অংশ কেটেছে অন্ধকার রান্নাঘরে। মিরপুরবাসীর কষ্ট আমি শুধু জানি তাই না, আমি এর মধ্যে দিয়েই বড় হয়েছি। আমি স্কুলে যাব, জলাবদ্ধতার মধ্যে রাস্তা ভেসে আছে, কোমর পাইতে স্কুলে গিয়েছি। তো মিরপুরবাসীর দুর্ভোগ শুধু আমার জানা না, আমি এর মধ্যে দিয়েই বড় হয়েছি। সুতরাং আমি মনে করি যে মিরপুরবাসীর সমস্যার সমাধান শৈশব থেকে এই ভোগান্তির কারণে আমি তাদের পাশে থাকতে পারবো সবচেয়ে বেশি। ঢাকা 14 দুটো সবচেয়ে বড় সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে প্রকাশ্য এবং নীরব চালাবাজি। ব্যবসায়ী, বাড়িওয়ালাদের তো দিতে হয়, যে মহিলা সবজি বিক্রেতা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনে 800 থেকে 900 টাকা ইনকাম করেন, তাকেও দিনে 100 টাকা চাঁদা করতে হয়। আমাদের চাঁদাবাজি আমাদের এই ঢাকা 14 অর্থনীতিকে ক্যান্সারের মতো আক্রান্ত করে রেখেছে। আর চাঁদাবাজ মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন চাঁদাবাজ লক্ষাধিক মানুষকে জিম্মি করে রেখেছে। তাদের শক্তির প্রধান উৎস হচ্ছে রাজনৈতিক ক্ষমতাধরদের ব্যক্তিদের আশীর্বাদ। রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিরা এই চাঁদাবাজদের আশীর্বাদ এবং পৃষ্ঠপোষক প্রদান করেন, বিনিময়ে তাদেরকে দিয়ে তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে থাকেন, এবং এই চাঁদাবাজির একটি লভ্যাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রহণ করে থাকে। এখানেই আমাদের সবচেয়ে বড় বাধা। আমরা এর সাথে সম্পৃক্ত নই, আমার টিমের কেউ এর সাথে সম্পৃক্ত নয়, এবং আমাদের জনগণ যদি আমাদের উপর আস্থা রাখেন তাহলে আমরা আর কাউকেও এখানে চাঁদাবাজি করতে দেব না, ফুল স্টপ। আমাদের দ্বিতীয় বড় সমস্যা হচ্ছে মাদক। আমার ঢাকা 14 অধিকাংশ জনগণ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষ। তাদের জীবন স্বপ্ন একটাই যে আমি কষ্ট করি, আমার পড়াশোনা করার মানুষ। এই ভবিষ্যৎ সন্তানেরাই মাদকাসক্ত হয়ে পড়ছে, কারণ প্রকাশ্য মাদক বিক্রি হচ্ছে। স্কুলের ছেলেরাও জানে কোথায় গাঁজা, কোথায় ইয়াবা, কোথায় বিক্রি পাওয়া যায়। এত প্রকাশ্যে মাদক বিক্রি হতে পারত না যদি এদের পিছনে রাজনৈতিক শক্তি কাজ না করত। দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক শক্তি তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে আশ্রয় প্রদান করেন, এবং এই মাদক ব্যবসায় একটি লভ্যাংশ তারা গ্রহণ করে থাকে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী জানা থাকা সত্ত্বেও যে কারা মাদক বিক্রি বিতরণ করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। এখানে আমাদের অন্যতম বাধা, আমরা এ ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত নই, এবং আমাদের জনগণ যদি আমাদের আস্থা রাখেন, মাদক ব্যবসায় যত শক্তিশালী হোক, ভিতরে যত বড় গডফাদার থাকুক, মাদক চক্রকে আমরা নির্মূল করবো এটা চলছে ইনশাআল্লাহ। আমাদের
শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা তারা কর্মমুখী নয়। আমরা সার্টিফিকেটধারী কিছু বেকার বের করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আমাদের শিক্ষা ব্যবস্থায় কর্মমুখী করতে হবে। এই জন্য আমরা অধিকতর কনসেন্ট্রেট করব কারিগরি শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা, আইটি ট্রেনিং, বিভিন্ন দেশের ভাষা ট্রেনিং, মেডিকেল টেকনিশিয়ান, মেডিকেল কলেজ, যেগুলো আমাদের বাংলাদেশের মানুষ এবং জাতীয় আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য এই যে বিশাল তরুণ আমাদের জনসংখ্যা রয়েছে, তাদেরকে জনশক্তিতে রূপান্তর করাই হচ্ছে আমাদের অঙ্গীকার। ঢাকা 14 একটি অবহেলিত জনপদ, এটাকে আমরা একটি উৎপাদন কেন্দ্রে পরিণত করব এবং এখানকার যুবকদেরকে কর্মমুখী এবং বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করে দেশীয় আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য তৈরি করব, যাতে তারা দেশের জন্য বোঝা নয়, সম্পদ হয়ে ওঠে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয়ভাবে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তারা করেছে। তার অংশ হিসেবে ঢাকা 14 একটি অন্যতম প্রায়োরিটি সেন্টার থাকবে। জব মার্কেট ওরিয়েন্টেড ট্রেনিং। দেখেন, আমরা যে ট্রেনিং দিচ্ছি, আমাদের দেশের বিএসসি গ্র্যাজুয়েটরা ইন্ডিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাছে পেরোতে পারছে না, কারণ তাদের সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা, আমার ডিপ্লোমা সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা আমাদের বিএসসিদের চেয়ে বেশি। শুধু এখানে বোঝা যায় যে আমাদের ফোকাসের অভাব রয়েছে। আমার প্রতিষ্ঠান আছে, আমরা অনেকে শিক্ষিত করে ফেলছি, তাদের দেশে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে হবে। আমরা 3 দফা কর্মসূচি নিয়ে যাচ্ছি এবং এই কর্মসূচি আমাদেরকে সহযোগিতা করেছেন জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ, ইউনিয়ন ওয়ার্কিং গ্রুপ ফর এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। তারা আমাদেরকে এই কর্মপন্থা লিখতে সহযোগিতা করেছে। আমার 3 দফা হচ্ছে, প্রথম হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা। যারা এর সাথে জড়িত, সে যত বড়ই আমলা হোক, যত বড় অফিসার হোক, যত বড় সামরিক কর্মকর্তা হোক, যত সুপার পাওয়ার এর পিছনে থাকুক, তাকে বিচারের আওতায় আনতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে রিপারেশন বা কম্পেনসেশন। যারা ভুক্তভোগী, তাদেরকে সমাজে পুনর্বাসিত করতে হবে। থার্ড হচ্ছে নোটিফিকেশন বা পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত। এটা আমরা নিশ্চিত করবো যখন আমরা বারবার কথা বলতে থাকবো। জুলাই জাদুঘর একটি অন্যতম একটি ভালো উদ্যোগ, যে জুলাই জাদুঘর হবে আমাদের পরবর্তী বংশধরদের জন্য ফ্যাসিবাদের জানার ব্যাপারে পাঠশালা। সেখানে তারা জানবে কীভাবে ফ্যাসিবাদ হয়ে উঠেছিল। আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা ফ্যাসিবাদকে চেনাতে পারি, হয়তো বা ভবিষ্যতে কেউ যদি ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করে, তারা অঙ্কুরে তাদেরকে চিনে ফেলবে এবং তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে।